গল্পের শুরুতেই এক কিশোরকে দৌড়াতে দেখা যায়। দৌড়ানোর মাঝে সে আমাদের উদ্দেশ্যে বলে, আমার নাম ইয়াংজি। আর পেছনের যে ভদ্রমহিলা আমাকে হন্যে হয়ে তাড়া করছেন তিনি অন্য কেউ নন, আমাদের স্কুলের ভাইস প্রিন্সিপাল। কিন্তু কেন তিনি এই ছেলেকে এভাবে ধাওয়া করছেন সেই রহস্য জানতে চলুন একটু অতীতে ফিরে যাওয়া যাক। ইয়াংজি মূলত এক অনাথ ছেলে। শৈশবী এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় সে তার পিতামাতাকে হারিয়ে ফেলে। এরপর থেকে তার একমাত্র আন্টি নীল তাকে অনেক কষ্ট করে আগলে রেখেছেন। আন্টি নীলের একমাত্র স্বপ্ন ছিল ইয়াংজি যেন মনোযোগ দিয়ে পড়াশোনা করে জীবনে একজন ভালো মানুষ হতে পারে। কিন্তু ইয়াংজির স্বভাব খালার ইচ্ছার সম্পূর্ণ উল্টো। পড়াশোনায় তার বিন্দুমাত্র মনোযোগ ছিল না। ক্লাসে আসলেও সে সারাক্ষণ বন্ধু বান্ধবের সাথে আড্ডা আর দুষ্টামি করে সময় পার করত, যার কারণে পরীক্ষায় তার সবসময় ফলাফল খারাপ হতো। ক্লাসে টুডু নামের এক সহপাঠী ছিল ইয়াংজির পরম বন্ধু। বিপদে আপদে ইয়াংজি প্রায়শই তার কাছ থেকে টুকটাক টাকা পয়সা ধার নিত। একদিন দুই বন্ধু মিলে স্কুলের ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে মজা করে একটা ব্লগ ভিডিও তৈরি করছিল। ঠিক তখনই তারা দেখতে পায় স্কুলের ভাইস প্রিন্সিপাল ম্যাডাম আচমকা ছেলেদের ওয়াশরুম থেকে বের হয়ে আসেন। এই অদ্ভুত দৃশ্যটি ইয়াংজির মোবাইলে বন্দী হয়ে যায়। আসলে ম্যাডাম তাড়াহুড়ো করতে গিয়ে ভুলবশত ছেলেদের ওয়াশরুমে ঢুকে পড়েছেন। নিজের এই লজ্জাজনক ভিডিওটি ডিলিট করার জন্য তিনি ইয়াংজিকে আদেশ করেন, কিন্তু ইয়াংজি তা না করে মোবাইলটি পকেটে পরে উল্টো দিকে দৌড় দেয়। আর এই কারণে সে শিক্ষিকা তার পেছনে পেছনে দৌড়াতে শুরু করে। ম্যাডামের হাত থেকে বাঁচতে ইয়াংজি দৌড়াতে দৌড়াতে স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকা একটি স্কুটির উপরে চেপে বসে। স্কুটিটি আসলে ছিল জিয়া নামের এক মেয়ের, যে কিনা ইয়াংজির ক্লাসের সবচেয়ে প্রথম সারির ও মেধাবী ছাত্রী। ইয়াংজি চট করে ভিডিও করা মোবাইলটি জিয়ার হাতে দিয়ে দেয় এবং স্কুটি স্টার্ট দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু পালানোর আনন্দে পেছনে তাকিয়ে হাসতে গিয়ে সে সামনের দিকে কোনো খেয়ালই করেনি। ফলে সামনে থেকে আসা প্রিন্সিপাল স্যারের গাড়ির সঙ্গে তার মারাত্মক সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনার পর ইয়াংজিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ভাইস প্রিন্সিপাল ম্যাডাম তাকে দেখতে আসেন এবং পাশের বেডে ব্যান্ডেজ করা অবস্থায় প্রিন্সিপাল স্যারকে দেখে কড়া গলায় বলেন, স্কুলের প্রধানের গাড়িতে ধাক্কা মারার অপরাধে তোমাকে স্কুল থেকে চিরতরে বহিষ্কার করা হবে। এই কথা শুনে ইয়াংজির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ কিছুদিন পরে চূড়ান্ত বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা। ঠিক এই চরম উত্তেজনাকর মুহূর্তে এক নার্স ইয়াংজির কেবিনে প্রবেশ করে তাকে এক ভয়াবহ খবর দেয়। সে জানায় ইয়াংজি নাকি মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। এই খবরটা শুনে ইয়াংজি পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। এরপর সে যখন বাড়িতে ফিরে আসে তখন আন্টি লিন তাকে দেখে ভীষণ বকাঝকা করতে শুরু করে, কারণ ইয়াংজি প্রতিদিন স্কুলে কোনো না কোনো দুর্ঘটনা ঘটিয়ে আসতো। খালার বকনির জবাবে ইয়াংজি অত্যন্ত গম্ভীর হয়ে বলে, আমার শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে। মা বাবা মারা যাওয়ার আগে আমার নামে যে লাইফ ইন্স্যুরেন্সের মোটা অঙ্কের টাকা রেখে গিয়েছিল, দয়া করে সে টাকাগুলো এখন আমার হাতে তুলে দাও। কিন্তু ভাগ্যের কি অদ্ভুত খেলা। আন্টি নীল তখন তাকে এক চরম সত্য জানিয়ে বলেন যে মেডিকেল রিপোর্টে ইয়াংজির কোনো ক্যান্সারই ধরা পড়েনি। আসলে আন্টি লিন নিজে একজন পেশাদার চিকিৎসক, তাই ভাগ্নের মেডিকেল রিপোর্টে দেখে তিনি আসল ঘটনা ধরে ফেলেন। তিনি ইয়াংজিকে বলেন হাসপাতালের সেই নার্স একেবারেই নতুন ছিল। তার মূলত ৩ নম্বর বেডের রোগীকে ক্যান্সারের খবরটি দেওয়ার কথা ছিল, কিন্তু ভুলবশত সে ইয়াংজির কেবিনে ঢুকে পড়ে এবং এই হুলস্থল বাদিয়ে ফেলেছে। এটি কেবলই একটি ভুল বোঝাবুঝি ছিল। খালা সব পরিষ্কার করার পর ইয়াংজি মুখ বাঁকিয়ে বলে, বুঝলাম আমার কোনো ক্যান্সার হয়নি, কিন্তু আমি যে এত বড় একটা দুর্ঘটনার হাত থেকে বেঁচে ফিরলাম। তুমি তো একবারও আমাকে হাসপাতালে দেখতে যাওনি। তোমার মতলব তো ভালো ঠেকছে না। তুমি কি আমার মা বাবার রেখে যাওয়া লাইফ ইন্স্যুরেন্সের টাকাগুলো আত্মসাৎ করতে চাও? ভাগ্নের মুখে এমন অপবাদ শুনে আন্টি লিন প্রচন্ড রেগে যান এবং ক্ষোভ প্রকাশ করে বলেন, হ্যাঁ ঠিক ধরেছ, এর চেয়ে ভালো হতো তুমিও যদি সেদিন মারা যেতে, তাহলে অন্তত আমি শান্তিতে জীবনটা কাটাতে পারতাম। খালার এমন কথা শুনে ইয়াংজির মনটা খুব খারাপ হয়ে যায়। ওদিকে নিজ বাড়িতে বসে জিয়া মন দিয়ে তার হোমওয়ার্ক করছিল। ঠিক তখন টুডু ইয়াংজির খোঁজ খবর নেওয়ার জন্য তার নম্বরে অনবরত কল করতে শুরু করে। ক্রমাগত ফোনের রিংটোন বাজায় জিয়া চরম বিরক্ত হয় এবং ফোনটি সাইলেন্ট করতে গিয়ে বারবার ভুল পাসওয়ার্ড চেপে বসে। তাই দীর্ঘ সময়ের জন্য ইয়াংজির মোবাইলটি পুরোপুরি লক হয়ে যায়। পরদিন স্কুলে গিয়ে জিয়া যখন ফোনটি ইয়াংজির হাতে ফেরত দেয় তখন দেখা যায় লক খোলার জন্য স্ক্রিনে দীর্ঘ সময়ের কাউন্টডাউন দেখাচ্ছে। ঠিক তখনই টুডু ইয়াংজির কাছে ছুটে আসে এবং তার শরীরের খোঁজখবর নিতে শুরু করে, কারণ এতক্ষণে পুরো স্কুলে রটে গেছে যে ইয়াংজির নাকি ক্যান্সার হয়েছে। এর কিছুক্ষণ পর ভাইস প্রিন্সিপাল ম্যাডাম ইয়াংজিকে একান্তে ডেকে নিয়ে যান এবং একটি খুশির খবর জানান যে স্কুল কর্তৃপক্ষ মানবিক দিক বিবেচনা করে তোমার টিসিটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে, যাতে তুমি তোমার জীবনের শেষ দিনগুলো বন্ধুদের সাথে হাসি মুখে পার করতে পারো। ম্যাডামের মুখে এই সিদ্ধান্তের কথা শুনে ইয়াংজির মাথায় এক নতুন বুদ্ধি খেলে যায়। সে স্থির করে নিজের বহিষ্কার ঠেকাতে এবং আসন্ন বার্ষিক পরীক্ষায় বসার সুযোগ পেতে সে এই গুরুতর অসুস্থতার নাটক চালিয়ে যাবে।
ইয়াংজির মুখে এই কথা শুনে টুডু বলে, কিন্তু তোর এই চেহারা দেখে কোনোভাবে তোকে মুমূর্ষু রোগী মনে হচ্ছে না। এই বলে টুডু ইয়াংজির মুখমণ্ডল অসুস্থ দেখানোর জন্য নানা রকম কসমেটিক্স দিয়ে মেকআপ করে দেয়, কিন্তু মেকআপ শেষ হলে দেখা যায় ইয়াংজি মেকআপ ধুয়ে ফেলে, বলে এসবের কোনো প্রয়োজন নেই। শিক্ষক ও বন্ধুদের বোকা বানাতে আমার অভিনয় যথেষ্ট। পরদিন থেকে ইয়াংজি ক্লাসে পড়াশোনা পুরোপুরি বন্ধ করে দেয়। শিক্ষিকা ক্লাসে পড়া ধরলে সে দুর্বল ভঙ্গিতে হাত তুলে বলে, আমার শরীর ভালো লাগছে না। যেহেতু স্কুলের সমস্ত শিক্ষকই জানতো যে ছেলেটি ক্যান্সারের মতো মরণব্যাধির সাথে লড়াই করছে, তাই তারা কোনো জেরা না করে তাকে ছেড়ে দিত। এই অজুহাত কাজে লাগিয়ে ইয়াংজি অন্যদের টিফিনও খেয়ে নিত। একদিন সে স্কুলের বাইরের একটি দোকানে গিয়ে সহানুভূতি পাওয়ার চেষ্টা করে, কিন্তু সেই দোকানদার ছিল বেশ কড়া স্বভাবের। সে বলে, তুমি অসুস্থ নাকি সুস্থ তা নিয়ে আমার কোনো লাভ নেই। আমার দোকান থেকে খাবার নিতে হলে পুরো টাকাই পরিশোধ করতে হবে। ইয়াংজির এই প্রতিদিনের সন্দেহজনক আচরণ দূর থেকে একজন পর্যবেক্ষণ করছিল। সে তার এক সহপাঠীর সাথে এই বিষয়টি আলোচনা করে এবং নিজের সন্দেহের কথা জানায় যে ইয়াংজি আসলে কোনো রোগে ভুগছে না, সে শুধুমাত্র অসুস্থতার নাটক করছে। কারণ একজন প্রকৃত ক্যান্সার রোগী কখনো এভাবে জাঙ্ক ফুড খেতে পারে না। এর পরের দিন ইয়াংজি ক্লাসরুমে ঢুকে চমকে যায়। সে দেখে তার পাশের সিটে তার বন্ধুর বদলে গম্ভীর মুখে বসে আছে জিয়া, আর টুডুকে পাঠিয়ে দেওয়া হয়েছে জিয়ার আগের সিটে। ইয়াংজি এর কারণ জানতে চাইলে জিয়া ঠান্ডা গলায় জবাব দেয়, ক্লাস টিচার আমাকে এই বিশেষ দায়িত্বটি দিয়েছেন। এখন থেকে আমি সবসময় তোমার সমস্ত কর্মকাণ্ডের উপরে নজর রাখবো। জিয়ার কথা শুনে ইয়াংজি বেশ ঘাবড়ে যায়। টিফিনের সময় টুডু ইয়াংজিকে আড়ালে রেখে ফিসফিস করে বলে, আমার মনে হয় ক্লাস টিচার তোর এই রোগের নাটক ধরে ফেলেছেন, সেই কারণে জিয়াকে তোর পেছনে গোয়েন্দা হিসেবে লাগিয়ে দিয়েছে। তারা যখন এই নিয়ে ফোন দেওয়ার ছিল, ঠিক তখনই আচমকা জিয়া সেখানে এসে হাজির হয় এবং প্রশ্ন করে, ডাক্তার তোমাকে সর্বশেষ রিপোর্টে কি বলেছেন? জিয়ার এই প্রশ্নে ইয়াংজি ও টুডু ঘাবড়ে গেলেও নিজেদের সামলে নিয়ে একসাথে মিথ্যা গল্প ফাঁদতে শুরু করে। তারা বলে ইয়াংজির মূলত পাকস্থলীতে ক্যান্সার হয়েছে, তবে পরিস্থিতি এখনো অতটা জটিল হয়নি। প্রতি 3 মাস পর হাসপাতালে গিয়ে নিয়মিত চেক আপ করলে চলবে। তাদের এই মিথ্যা অজুহাত শুনে জিয়া ইয়াংজির সামনে থেকে চিপস ও কুরকুরের সমস্ত প্যাকেটগুলো কেড়ে নেয়, এমনকি তাকে বোতলে ঠান্ডা পানি খেতেও বারণ করে দেয়। সে করার নিয়ম জারি করে যে এখন থেকে সুস্থ থাকতে হলে ইয়াংজিকে প্রতিদিন কুসুম গরম পানি এবং শাকসবজির খিচুড়ি খেতে হবে। কিন্তু এসব নিরামিষ শাকসবজি ইয়াংজি একদমই পছন্দ করে না। বিরক্ত হয়ে ইয়াংজি জিয়াকে খোঁচা দিয়ে বলে, তোমাদের বাড়ি থেকে ভালো কোনো খাবার কেনার পয়সা নেই নাকি তোমার নিজেরও ক্যান্সার হয়েছে যে সারাক্ষণ এই ঘাস পাতা খাও? জিয়া শান্তভাবে উত্তর দেয়, তেমন কিছু না, শাকসবজি খাওয়া আমার ব্যক্তিগত পছন্দ। ঠিক তখনই সেখানে জিয়ার এক ঘনিষ্ঠ বন্ধু এসে হাজির হয়। জিয়া তাকে ইয়াংজির সাথে পরিচয় করিয়ে দেয়। ছেলেটির নাম ছিল চ্যানন। এরপর ইয়াংজি যখন অন্য বন্ধুদের প্লেট থেকে সুস্বাদু খাবার কেড়ে নিয়ে খাওয়ার চেষ্টা করে, তখন জিয়া ক্লাসের সবার উদ্দেশ্যে করা ঘোষণা দেয় যে আজকের পর থেকে কেউ যদি ইয়াংজিকে নিজের টিফিন শেয়ার করে তবে তার খবর আছে। জিয়া সবাইকে ভয় দেখিয়ে বলে, কেউ ওকে খাবার দিলে ও কিন্তু মারা যাবে। জিয়ার কারণে রাস্তার পাশের দোকানদাররাও ইয়াংজির কাছে কোনো ফাস্টফুড বিক্রি করতে রাজি হয় না। একদিন ইয়াংজি একটা সফট ড্রিঙ্ক কিনতে গেলে সেখানেও জিয়া হঠাৎ করে এসে হাজির হয় এবং তার হাত থেকে বোতলটি কেড়ে নেয়। এভাবে জিয়ার করা শাসনের কারণে ইয়াংজির প্রতিদিনের সব অস্বাস্থ্যকর ও বাজে অভ্যাসগুলো এক একে বন্ধ হয়ে যায়। একদিন ক্লাসের ভেতর ইয়াংজি হঠাৎ এক ভয়াবহ দুঃস্বপ্ন দেখে এবং বিকট শব্দে চিৎকার করে ওঠে। ক্লাসের সবাইকে চমকে দেওয়া এই চিৎকার থামাতে জিয়া কোনো উপায় না পেয়ে ইয়াংজির গালে একটা থাপ্পড় মারে। সেদিন স্কুল ছুটি হওয়ার পর বাড়ি ফেরার পথে একটি ট্রেন দেখে ইয়াংজির মনে তার পিতামাতার স্মৃতি ভেসে ওঠে। মা বাবার কথা মনে পড়ে তার মন এতটাই খারাপ হয়ে যায় যে সে এর পরের দিন আর স্কুলেই আসে না। পরদিন ক্লাসে ইয়াংজির সিট খালি দেখে জিয়া টুডুর কাছে জানতে চায় আজকে ইয়াংজি স্কুলে কেন আসেনি। টুডু একটু ক্ষোভ নিয়ে বলে, তুমি ওর সাথে সারাক্ষণ মিলিটারিদের মতো আচরণ করো, হয়তো তোমার এই অতিরিক্ত শাসনের ভয় ওয়াজ স্কুল ফাঁকি দিয়েছে। স্কুল ছুটির পর জিয়া লক্ষ্য করে ইয়াংজি তাড়াহুড়ো করে তার ব্যাগটি টেবিলের পাশে ফেলে গেছে। ব্যাগটি ফেরত দেওয়ার জন্য জিয়া একাই ইয়াংজির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। জিয়া তার হাতে ব্যাগটি তুলে দিয়ে বলে, ভবিষ্যতে যদি কখনো স্কুল ফাঁকি দেওয়ার ইচ্ছে হয় তবে নিজের জিনিসপত্র অন্তত আগে থেকে সাথে করে নিয়ে যেও। এমনিতেই মন খারাপ থাকা ইয়াংজি জিয়ার এই কথাগুলো আরো বিরক্ত হয় এবং রাস্তার দিকে হাঁটতে শুরু করে, কিন্তু অবহেলা করে রাস্তা পার হতে গিয়ে সে একটুর জন্য একটি দ্রুতগামী গাড়ির নিচে পড়া থেকে বেঁচে যায়। চোখের সামনে এই ভয়াবহ দৃশ্য দেখে জিয়া আতঙ্কে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে। ইয়াংজি তখন প্রচন্ড রেগে জিয়ার উপরে চিৎকার করে বলে, আমি যদি এখনই এই অ্যাক্সিডেন্টে মারা যেতাম তবে আমার ভবিষ্যৎ বলতে আর কিছুই অবশিষ্ট থাকতো না, তাই আজ থেকে আমার সামনে এই ভবিষ্যৎ শব্দটা ভুলে উচ্চারণ করবে না। এই বলে সে জিয়াকে তার জীবন থেকে দূরে থাকার এবং বিরক্ত না করার হুঁশিয়ারি দিয়ে সেখান থেকে চলে যায়। ইয়াংজির এমন আচরণে জিয়া মনে মনে ভীষণ আঘাত পায়। ওই দিন ইয়াংজি রাগ দেখে ঘরের ভেতরে ঢুকে তার ব্যাগটি মেঝেতে ছুঁড়ে মারে।
তখন ব্যাগটির ভেতর থেকে একটা ডায়েরি বেরিয়ে আসে। কৌতূহলী হয়ে ইংজি খাতাটা খুলতেই অবাক হয়ে যায়। সে দেখে জিয়া তার নিজের হাতে অত্যন্ত সুন্দর ও যত্ন সহকারে ধাপে ধাপে লিখে রেখেছে কিভাবে একজন মানুষ ক্যান্সারের মতো রোগ থেকে লড়াই করে জয় হতে পারে। এই নির্দেশিকা দেখে ইংজির ভুল ভেঙে যায়। সে বুঝতে পারে জিয়া আসলে তার ভালো চায় এবং মনে মনে তার কথা কতটা চিন্তা করে। দৃশ্যপটের অন্য প্রান্তে আমরা জিয়াকে দেখতে পাই। সে থার্মোমিটার দিয়ে নিজের শরীরের তাপমাত্রা পরীক্ষা করছে। এরপর সে কিছু ঔষধ সেবন করে ক্লান্ত শরীরে বিছানায় ঘুমিয়ে পড়ে। পরদিন ইয়াংজি অপরাধবোধ থেকে স্কুলে এসে আগ বাড়িয়ে জিয়াকে গুড মর্নিং বলে, কিন্তু মনের অভিমানে জিয়া তার কোনো কথার জবাবই দেয় না এবং তাকে সম্পূর্ণ উপেক্ষা করে। এমনকি টিফিনের সময় ইয়াংজি দেখতে পায় প্রতিদিনের মতো জিয়া আজ তার জন্য বাড়ি থেকে কোনো খাবার রান্না করে আনেনি। শুধু তাই নয়, জিয়া ইয়াংজিকে একা রেখে তার অন্য বন্ধুর সাথে বাইরে রেস্তোরাঁয় দুপুরের খাবার খেতে চলে যায়। জিয়া চলে যাওয়ার পর টুটু ইয়াংজিকে এক টুকরো সুস্বাদু চিকেন ফ্রাই দেয়। সে বলে, তোর তো এখন আর কোনো বাধা নেই, এটা খেয়ে নে। কিন্তু ইয়াংজির কেন যেন এই মাংসে আর কোনো আগ্রহই জাগে না। সে মনে মনে জিয়ার হাতে সে সাধারণ সবজি খিচুড়ি ভীষণ মিস করতে শুরু করে। পরদিন তাদের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে এক দূরপাল্লার দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই খেলায় জিয়া নিজে অংশগ্রহণ করে এবং তার রিলে টিমের সহযোগী হিসেবে ছিল টুডো। ওদিকে ইয়াংজি অলসতা করে মাঠের এক কোণে একা বসে বসে খেলা দেখছিল। দৌড় শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই একটা দুর্ঘটনা ঘটে। গতি বাড়াতে গিয়ে জিয়া হঠাৎ করে মাটিতে আছড়ে পড়ে। এতে তার হাঁটু কেটে রক্ত বের হতে শুরু করে। কিন্তু অসম্ভব জেদি আর শক্ত মনের মেয়ে হওয়ায় সে সেই ক্ষত আর তীব্র ব্যথা নিয়ে আবার উঠে দাঁড়ায়। দূর থেকে জিয়ার এই কষ্ট আর লড়াই দেখে ইয়াংজি আর নিজেকে ধরে রাখতে পারে না। সে মাঠের সীমানা পেরিয়ে জিয়ার কাছে ছুটে আসে এবং জিয়ার হাত থেকে ব্যাটনটি কেড়ে নিয়ে তার পরিবর্তে দৌড়াতে শুরু করে। এরপর সে তার অবিশ্বাস্য গতি দিয়ে মাঠের বাকি সব প্রতিযোগীকে পিছনে ফেলে দেয় এবং প্রথম স্থান অধিকার করে। নিজের জন্য ইয়াংজিকে এভাবে দৌড়াতে আর জয়ী হতে দেখে ব্যথায় নীল হওয়া জিয়ার মুখ খুশিতে আনন্দ উজ্জ্বল হয়ে ওঠে। এর ঠিক পরে কাহিনীর এক নতুন মোড় দেখা যায়। জিয়া তার মায়ের সাথে এক জরুরি প্রয়োজনে হাসপাতালে এসে উপস্থিত হয়েছে। হাসপাতালের চিকিৎসক জিয়ার চোট পাওয়ার স্থানে ব্যান্ডেজ বেঁধে দিয়ে আশ্বস্ত করে বলেন, তোমার সব মেডিকেল রিপোর্ট আপাতত ইতিবাচক এসেছে, তবে একটা কথা মনে রেখো, বিগত 3 বছর ধরে তোমার যে জটিল রোগের চিকিৎসা চলছে তা কিন্তু যে কোনো সময় আবার জেগে উঠতে পারে। রোগটি আসলে ছিল ব্লাড ক্যান্সার। এতদিন জিয়া মূলত চিকিৎসকের করা পর্যবেক্ষণে ছিল, যার কারণে সে সবসময় কঠোর নিয়মকানুন মেনে সাবধানে চলাফেরা করত। ডাক্তারের এই নতুন সতর্কতা শুনে জিয়ার মনে আবারও আশঙ্কার মেঘ জমে যায় এবং সে বেশ চিন্তিত হয়ে পড়ে। তবে তার এই বিষণ্ণতা নিমেষেই কেটে যায় যখন সে দেখে ইয়াংজি তাকে ফোনে একটি বার্তা পাঠিয়েছে। ইয়াংজি সেদিনের আচরণের জন্য জিয়ার কাছে ক্ষমা চায় এবং জিয়াও তাকে মনে মনে ক্ষমা করে দেয়। এর মধ্যে হঠাৎ তীব্র সর্দি কাশির কারণে জিয়া বেশ কয়েকদিন স্কুলে আসতে পারেনি। ওদিকে ক্লাসে জিয়াকে না দেখে ইয়াংজি মনে মনে ভীষণ মিস করতে শুরু করে। ঘরে বসে ইনস্টাগ্রামে জিয়ার ছবিগুলো এক মনে দেখার সময় টুডো সেখানে এসে হাজির হয় এবং মুচকি এসে বলে, তুই কিন্তু সত্যি এক কঠিন রোগে আক্রান্ত হয়েছিস, তবে সেটা কোনো সাধারণ শারীরিক ব্যাধি নয়, একে বলে প্রেম রোগ, আর এই ভাইরাসের নাম হলো জিয়া। ইয়াংজি অবশ্য বন্ধুর এই রসিকতা হেসে উড়িয়ে দেয়। দৃশ্যপটের ওপারে আমরা দেখতে পাই অসুস্থ মেয়ের মনকে ভালো করার জন্য জিয়ার বাবা মা এক অভিনব কাণ্ড ঘটায়। তারা দুজনে স্কুলের ইউনিফর্ম পরে বাচ্চাদের মতো মজা করতে শুরু করে। তারা জিয়াকে জড়িয়ে ধরে বলে, স্কুলে তোমার কোনো ভালো বন্ধু নেই তো কি হয়েছে, আজ থেকে আমরাই তোমার সবচেয়ে প্রিয় বন্ধু। ঠিক এমন একটি পারিবারিক মুহূর্তে ইয়াংজি হুট করে জিয়ার বাড়িতে এসে হাজির হয়। সে জানায় ক্লাস টিচার জিয়াকে একটা নোট দিয়েছে। আসলে শিক্ষক অন্য এক ছাত্রকে এই দায়িত্বটা দিয়েছিলেন, কিন্তু জিয়াকে একবার দেখার জন্য ইয়াংজি নিজ দায়িত্বে শিক্ষকের কাছ থেকে সেটি নিয়ে এসেছেন। যেহেতু তখন দুপুরের খাবারের সময় হয়েছিল, তাই জিয়ার পরিবার ইয়াংজিকে লাঞ্চ করার আমন্ত্রণ জানায়। খাবার টেবিলে বসে ইয়াংজির অবস্থা একেবারেই খারাপ হয়ে যায়। সে দেখে জিয়ার বাবা খাঁচায় বন্দি বাঘের মতো হিংস্র চোখে তার দিকে তাকিয়ে আছেন এবং একের পর এক কঠিন জেরা করতে শুরু করেন। তিনি জিজ্ঞেস করেন ইয়াংজির ক্যান্সার শরীর ঠিক কোন জায়গায় হয়েছে, কোনো অস্ত্রোপচার হয়েছে কিনা ইত্যাদি। পরিস্থিতির চাপে পড়ে ইয়াংজি বানিয়ে বলে, জি আঙ্কেল, ছোট্ট একটা অপারেশন হয়েছিল। তখন জিয়ার বাবা বলেন, সেই অপারেশনে কাটা দাগটা একটু দেখি তো। অবস্থা খারাপ দেখে জিয়া মাঝখান থেকে এসে তার বাবাকে থামিয়ে দেয়। এরপর অস্বস্তি কাটাতে ইয়াংজি খাবার মুখে দিয়েই খাবারের প্রশংসা করতে শুরু করে। সে বলে, রান্নাটা কিন্তু এক কথায় অসাধারণ হয়েছে। এই শুনে জিয়া বলে, অথচ আগে তো বলতে এগুলো নাকি কুকুরের খাবার। মেয়ের মুখে এই কথা শুনে জিয়ার বাবা তো আরো রেগে যান, কারণ রান্নাটা আসলে তিনিই করেছেন। সেদিন রাতে ইয়াংজি আর জিয়া একসাথে গল্প করছিল। ইয়াংজি আবেগপ্রবণ হয়ে বলে, তোমার মা বাবা সত্যি অসাধারণ, একদম বন্ধুর মতো তোমার সাথে মেশেন, তুমি সত্যি ভাগ্যবান। জিয়া তখন ইয়াংজির কাছে তার মা বাবার কথা জানতে চায়।
ইয়াংজি দীর্ঘশ্বাস ফেলে বলেন, আমার মা বাবা দুজনই এক ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন। সেই ট্রেনে আমিও তাদের সাথেই ছিলাম, কিন্তু ভাগ্যের জোরে আমি একাই বেঁচে ফিরি। এখন আমার খালা আমাকে আগলে রেখেছেন। ইয়াংজির এই অতীত শুনে জিয়ার বুকটা কেঁপে ওঠে। সে এতদিনে বুঝতে পারে যে কেন ইয়াংজি ভবিষ্যৎ শব্দটাকে এত ঘৃণা করে। কারণ ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত, চোখের পলকে তার সবকিছু কেড়ে নিতে পারে। কথার মাঝে ইয়াংজি হঠাৎ বলে ওঠে, জানিস ইদানিং আমি প্রতিদিন রাতে তোকে স্বপ্নে দেখি, আর সকালে ঘুম থেকে ওঠার পর তোর কথা মনে হলে আমার মনটা ভালো হয়ে যায়। আসলে সে ধীরে ধীরে জিয়ার প্রেমে পড়েছিল। ইয়াংজির কথা শুনে জিয়া খুব লজ্জা পায় এবং জিজ্ঞেস করে, আগামী সপ্তাহে কি তুমি ফ্রি আছো? ইয়াংজি মনে মনে ভীষণ খুশি হয়। সে ভাবে জিয়া হয়তো তাকে রোমান্টিক ডেটে নিয়ে যাবে, কিন্তু পরদিন দেখা যায় জিয়া তাকে ডেটের বদলে নিয়ে এসেছে একটি ক্যান্সারের হাসপাতালে। তারা দুজনে বড় বড় রঙিন মাছের কস্টিউম পরে কার্টুন সেজে নাচ গান করতে শুরু করে। ইয়াংজির অবশ্য এরকম কাজে বিন্দুমাত্র মন ছিল না। সে জিয়ার সঙ্গ পাওয়ার জন্য এখানে এসেছে। অনুষ্ঠান শেষে এক শিশু জিয়াকে ডেকে বলে, তোমরা তো নকল প্লাস্টিকের মাছ সেজেছ, আমার খুব ইচ্ছে আসল সামুদ্রিক জীবন্ত মাছ দেখার। জিয়া পরম মমতায় বাচ্চাটির মাথায় হাত বুলিয়ে বলে, তুমি একদম চিন্তা করো না, দ্রুত সুস্থ হয়ে মায়ের সাথে গিয়ে সমুদ্রের আসল মাছ দেখে এসো। ইয়াংজি তখন সত্যের খাতিরে ছেলেটিকে বলতে যাচ্ছিল, ভবিষ্যতে সুস্থ হওয়া বা বেঁচে থাকার যেহেতু কোনো গ্যারান্টি নেই, তাই এখনই আঙ্কেল আন্টিকে বলো সমুদ্র দেখাতে নিয়ে যেতে। কিন্তু তার এই কথা শেষ হওয়ার আগে জিয়া তাকে টেনে সরিয়ে দেয়। সেদিন গভীর রাতে জিয়া ইয়াংজিকে টেস্ট করে বলে, তুমি এখন যেভাবে পড়াশোনায় ফাঁকি দিচ্ছ, এভাবে চললে তুমি কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাবে না। তোমার এবার নিজের জীবন নিয়ে সিরিয়াস হওয়া উচিত। ইয়াংজি একটু অহংকার দেখিয়ে বলে, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া এমন কি কঠিন কাজ? আমার খালা লিনের মতো মানুষ যদি ডাক্তার হতে পারে, তবে আমিও অনায়াসে ভালো কোথাও চান্স পেয়ে দেখাবো। কিন্তু মেসেজটি পাঠানোর পরে সে কৌতূহলবশত ইন্টারনেটে বিভিন্ন নামী বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন সাইট ও বিগত বছরের কাট অফ মার্কস চেক করে। এসব দেখে তার চোখ চড়ক গাছ হয়ে যায়, কারণ ভালো কোথাও সুযোগ পেতে হলে যে রেজাল্টের দরকার, ইয়াংজির বর্তমান পড়াশোনার মান তার ধুলোবালির কাছাকাছিও ছিল না। নিজের এই করুণ যোগ্যতা উপলব্ধি করার পর ইয়াংজির ভেতরের ঘুমন্ত ছাত্রটি জেগে ওঠে এবং সে দিনরাত এক করে পড়াশোনা করতে শুরু করে। পড়ার এই প্রচণ্ড চাপের কারণে সে টানা বেশ কয়েকদিন স্কুলেও আসতে পারেনি। ক্লাসে ইয়াংজির সিট ফাঁকা দেখে জিয়ার মনটা বেশ খারাপ হয়ে যায়। জিয়ার এই মন খারাপ দেখে টুডু বলে, তোমার ওই কড়া কথার কারণে ইয়াংজি সত্যি সত্যি পড়াশোনা শুরু করে দিয়েছে, কিন্তু সিলেবাসের এত বড় পাহাড় দেখে সে একা একা কিভাবে কি করবে তা কিছুই বুঝতে পারছে না। বন্ধুর মুখে ইয়াংজির এই পরিবর্তনের কথা শুনে জিয়ার মনটা গলে যায় এবং সে নিজে ইয়াংজির মেন্টর হওয়ার সিদ্ধান্ত নেয়। সে ইয়াংজিকে বুঝিয়ে দেয় কোন বিষয়ে কতটুকু জোর দিতে হবে এবং কোন অধ্যায় আগে পড়তে হবে। ইয়াংজি ফাঁকি না দিয়ে ঠিকঠাক পড়ছে কিনা তাও সে নজরদারি করতে শুরু করে। তবে প্রথম পড়াশোনার এই কঠিন নিয়মে নিজেকে মানিয়ে নিতে এবং বইয়ের পাতায় মন বসাতে ইয়াংজির বেশ কষ্ট হচ্ছিল। অবশ্য পড়াশোনার এই কঠিন পরিস্থিতির মাঝে একা ইয়াংজিকে হাল ছাড়তে হয়নি। জিয়া, চ্যানন এবং টুডু মিলে তাকে সহযোগিতা করেছে। নিজের অলসতা ছেড়ে সে এতটাই অধ্যাবসী হয়ে ওঠে যে এমনকি গোসল করার সময় সে বাথরুমে দাঁড়িয়ে পড়া মুখস্থ করতে শুরু করে। আড্ডা দেওয়া, খেলাধুলা করা এবং দুষ্টুমি সে একেবারে বাদ দিয়ে দেয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, দিন রাতে এভাবে খেটে পড়াশোনা করার পরেও প্রথম ক্লাস টেস্টে সে আশানুরূপ ভালো ফল করতে পারে না। ইয়াংজি হতাশ হলেও যে তাকে সান্ত্বনা দিয়ে বলে, ভেঙে পড়ো না, তুমি তো আগের চেয়ে অনেক ভালো পারফর্ম করেছো। কিন্তু নিজের উপর প্রচন্ড ক্ষোভে ইয়াংজির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাগে বইয়ের পাতা ছিঁড়ে খেতে শুরু করে। ইয়াংজির এই অস্থিরতা দেখে জিয়া বুঝতে পারে যে তার মস্তিষ্কে এখন কিছুটা বিশ্রামের প্রয়োজন, না হলে সে পাগল হয়ে যাবে। তাই সে ইয়াংজিকে সাথে নিয়ে একটা কোয়ারিয়ামে ঘুরতে যায়। তবে সেখানে সে ইয়াংজি কাচের উপরে মাছের ভিডিও করার চেয়ে নিজের ক্যামেরায় জিয়ার সুন্দর সুন্দর মুহূর্তগুলো বন্দি করতে ব্যস্ত ছিল। আসলে অবচেতনে সে জিয়াকে নিজের চেয়ে বেশি ভালোবেসে ফেলেছিল। আর ইয়াংজির মনের এই অনুভূতির কথা জিয়া কিছুটা আন্দাজ করতে পেরেছিল, কারণ ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়ার পর ইয়াংজি পরম শান্তিতে জিয়ার পায়ের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে তারা খুনসুটি করতে করতে বাড়িতে ফিরে আসে, কিন্তু বাড়ির দরজায় আসতেই তারা দেখতে পায় চ্যানন গম্ভীর মুখে সেখানে তাদের জন্য দাঁড়িয়ে আছে। জিয়া ঘরের ভেতরে চলে যাওয়ার পর চ্যানন ইয়াংজিকে আড়ালে ডেকে নিয়ে সরাসরি প্রশ্ন করে বসে, তুমি কি সত্যি সত্যি জিয়াকে পছন্দ করো? যদি তাই হয় তবে ওর মতো একটা মেয়ের সাথে এত বড় মিথ্যে নাটক কেন করছো? আসলে সে ডাক্তারের সাথে কথা বলে আসল সত্যটা জানতে পেরেছিল যে ইয়াংজির কোনো ক্যান্সারই হয়নি। চ্যানন ইয়াংজিকে সাফ জানিয়ে দেয় যে সে নিজেও জিয়াকে মনে মনে ভীষণ ভালোবাসে এবং তাদের গ্রাজুয়েশনের দিন সে জিয়াকে নিজের মনের কথা জানাবে।
ইয়াংজি অবশ্য চ্যাননের এই কথাগুলো একদমই পাত্তা দেয় না এবং সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে গ্রাজুয়েশনের দিনটি ঘনিয়ে আসে। সেদিন ক্লাসরুমে একটি মেয়ে হাতে একটি প্রেমের চিঠি নিয়ে হাজির হয়। টুডো ভেবেছিল মেয়েটি হয়তো তার ভালোবাসার টানে এসেছে, কিন্তু সবাইকে চমকে দিয়ে মূলত মেয়েটি ইয়াংজিকে প্রেম নিবেদন করতে এসেছিল। সেই প্রেমের চিঠি হাতে পেয়ে ইয়াংজির হঠাৎ মনে পড়ে যায় আজকের এই বিশেষ দিনে চ্যানন জিয়াকে প্রপোজ করবে। নিজের ভালোবাসাকে হারানোর ভয়ে সে চিঠির কথা ভুলে পুরো স্কুল জুড়ে পাগলের মতো জিয়াকে খুঁজতে শুরু করে। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর এক নিরিবিলি জায়গায় সে জিয়াকে খুঁজে পায়। প্রথম নিজের মনের কথা বলতে ইয়াংজি কিছুটা লজ্জা পায়, তবে শেষমেশ সমস্ত সাহস বুকে এনে সে সরাসরি প্রপোজ করে ফেলে। ইয়াংজির মুখে এই প্রেমের প্রস্তাব শুনে জিয়ার চোখে মুখে কিন্তু বিন্দুমাত্র বিস্ময়ের ছাপ দেখা যায়নি, কারণ ইয়াংজির চোখের ভাষা দেখে সে আগে থেকে বুঝতে পেরেছিল যে ইয়াংজি তাকে অনেক ভালোবাসে। ইয়াংজি তখন অধীর আগ্রহে জানতে চায় জিয়া তার প্রেম স্বীকার করেছে কিনা। জবাবে জিয়া রহস্যময় হেসে বলে, তোমার এই প্রশ্নের উত্তর আমি আগামী নভেম্বর মাসের 16 তারিখে দেব। বাড়ি ফিরে ইয়াংজি বিছানায় শুয়ে কেবল ভাবতে থাকে জিয়া কেন ঠিক 3 মাস পরে তাকে উত্তর দেওয়ার কথা বলল। আসলে ইয়াংজি তো জানতো না যে ওই দিনই জিয়ার ব্লাড ক্যান্সারে সে দীর্ঘ 3 বছরের অবজারভেশন শেষ হবে। কিন্তু ইয়াংজি জিয়ার এই অসুখের ব্যাপারে কিছুই জানতো না। এদিকে ইয়াংজির এই প্রেমের ব্যাকুলতা দেখে বন্ধু টুডো তাকে একটি পরামর্শ দেয়। সে বলে, তুই যদি সমাজসেবামূলক ভালো কাজ করিস তবে জিয়ার মন খুব দ্রুত গলে যাবে। বন্ধুর এই পরামর্শ শুনে ইয়াংজির মাথায় একটা দারুণ আইডিয়া আসে। সে হাসপাতালে সে অসুস্থ শিশুদের নিয়ে ওই সুন্দর কোরিয়ামে ঘুরে দেখানোর এক চমৎকার পরিকল্পনা করে। তবে এই কাজের জন্য প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষ, ডক্টর এবং অভিভাবকদের অনুমতির প্রয়োজন ছিল। জিয়ার মন জয় করার জন্য এই উদ্যোগে চ্যাননও সামিল হয় এবং সেও জিয়া মিলে প্রথমে ডাক্তারের কাছ থেকে লিখিত পারমিশন আদায় করে নেয়। এরপর কোরিয়ামের ম্যানেজারের সাথে এই বিষয়ে চূড়ান্ত কথা বলে। তাদের দুজনকে এভাবে ছাড় মতো একসাথে দেখে চ্যাননের মনটা ভেতরে ভেতরে ভীষণ ভেঙে যাচ্ছিল। কাহিনীর এই পর্যায়ে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। গ্রাজুয়েশনের দিন ইয়াংজি পৌঁছানোর আগে চ্যানন জিয়াকে প্রপোজ করেছিল, কিন্তু জিয়া তখন তাকে কোনো ইতিবাচক উত্তর দেয়নি। চ্যানন তখনই বুঝতে পারে যে জিয়ার মনে পুরোটা জুড়ে আসলে ইয়াংজি রাজত্ব করছে। তাই সে নিজের ভালোবাসা বিসর্জন দিয়ে জিয়ার একজন প্রকৃত বন্ধু হিসেবে তার পাশে থাকার সিদ্ধান্ত নেয়। ওদিকে কোরিয়ামের ভেতরে হাঁটার সময় ইয়াংজি আলতো করে জিয়ার হাতটি ধরে ফেলে। জিয়া এবার তার হাত সরিয়ে না দিয়ে নীরবে সায় দেয়। হাঁটার মাঝে জিয়া ইয়াংজিকে প্রশ্ন করে, গতবার যখন আমরা এখানে এসেছিলাম তখন ঘুমের ঘরে আমি তোমাকে একটা বিশেষ কথা বলেছিলাম, তুমি কি তা শুনতে পেয়েছিলে? ইয়াংজি মাথা নেড়ে বলে, না। তখন সে গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় কিছুই শুনতে পায়নি। এরপর করিমের বাইরে এসে দেখা যায় ইয়াংজি খুব যত্ন সহকারে জিয়াকে নিজের স্কুটি চালানো শেখাচ্ছে। এভাবে তারা একে অপরের সাথে অনেক সুন্দর মুহূর্ত কাটায়। ইয়াংজির জীবনে এটাই ছিল প্রথম কোনো সময় যখন সে নিজের জীবনটাকে উপভোগ করছিল। এরপর তারা সবাই মিলে বাসায় ফিরে আসে। যেহেতু আগামীকাল সকালে তারা অ্যাকোরিয়ামে রওনা হবে, তাই সবার মনে ছিল উপচে পড়া আনন্দ। রাতের বেলায় একটু সময় কাটানোর জন্য সবাই গোল হয়ে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলতে শুরু করে। খেলার বোতলের টিটি যখন ইয়াংজির দিকে এসে থামে তখন জিয়া তাকে একটা প্রশ্ন করে বসে, তুমি কি কখনো আমার কাছে কোনো বড় সত্য গোপন করেছো? জিয়ার এই প্রশ্নে ইয়াংজির বুকটা কেঁপে ওঠে, কারণ নিজের ক্যান্সারের ভুয়া নাটক দিয়ে সে জিয়ার কাছে অসংখ্য মিথ্যার জাল বুনেছিল। তবে পরিস্থিতি খারাপ দেখে চ্যানন মাঝখান থেকে চালাকি করে কথাটা ঘুরিয়ে দেয় এবং ইয়াংজিকে এই যাত্রায় বাঁচিয়ে দেয়। ঠিক তখনই করিমের অফিস থেকে একটা ফোন আসে এবং জানানো হয় পরিদর্শনের আবেদনটি পুরোপুরি অ্যাপ্রুভ হয়েছে। সেই অফিসিয়াল লেটারটি সংগ্রহ করার জন্য ইয়াংজি আর চ্যানন রাতে সাইকেল নিয়ে সে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তার মধ্যে ইয়াংজি তাকে ধন্যবাদ জানিয়ে বলে, জিয়ার সামনে আমার সত্যটা গোপন রেখে আমাকে বাঁচানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এরপর তারা একে অপরের সাথে এক সাইকেল রেস শুরু করে। চ্যানন ইয়াংজিকে হারিয়ে দেওয়ার জন্য প্রচন্ড গতিতে সাইকেল চালাতে শুরু করে এবং হঠাৎ করে এক হোঁচট খেয়ে রাস্তায় আছড়ে পড়ে। কিন্তু মাটি থেকে ওঠার বদলে সে আচমকা মাটিতে লুটিয়ে পড়ে ছটফট করতে শুরু করে এবং তার পুরো শরীর কাঁপছিল। আসলে চ্যানন জন্মগতভাবে এক জটিল মৃগী রোগে আক্রান্ত ছিল, যা ক্লান্তির কারণে হঠাৎ তীব্র রূপ নেয়। চ্যাননের এই আশঙ্কাজনক অবস্থা দেখে ইয়াংজি আর এক মুহূর্ত দেরি করে না, তাকে পিঠে তুলে দ্রুত হাসপাতালের দিকে ছুটে যায়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, হাসপাতালে নেওয়ার পর ডাক্তার জানান যে চ্যাননকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। এই মর্মান্তিক ঘটনায় ইয়াংজি এবং তার বন্ধুরা মানসিকভাবে একদম ভেঙে পড়ে।
চ্যারনের মৃত্যুর পর তার মা জিয়ার হাতে একটি গোপন চিঠি তুলে দেন, যা চ্যারন নিজের জিয়ার উদ্দেশ্যে লিখেছিল। চিঠিটা হাতে পেয়ে জিয়ার হুট করে মনে পড়ে যায় একদিন চ্যারন তাকে বলেছিল যে তাদের এই শহরের সমুদ্রের তলদেশে নাকি একটা আন্ডার ওয়াটার ডাক বক্স আছে। চ্যারনের তীব্র ইচ্ছে ছিল সেখানে নিজের একটি চিঠি পোস্ট করার, কিন্তু সে নিজের মৃগরোগে আক্রান্ত হওয়ার কারণে পানির নিচে ডুব দিয়ে সাঁতার কাটতে পারত না। তাই সে জিয়াকে অনুরোধ করেছিল, তুমি যেদিন পুরোপুরি সুস্থ হয়ে উঠবে সেদিন আমার পক্ষ থেকে এই চিঠিটি ওই পানির নিচের বক্সে ফেলে আসবে। চ্যারনের শেষ অনুরোধের চিঠিটি এখন জিয়ার হাতে। মৃত বন্ধুর সেই স্মৃতি মনে পড়তেই জিয়া নিজেকে আর ধরে রাখতে পারে না এবং অঝরে কাঁদতে শুরু করে। ওদিকে নিচের ঘরে ইয়ংজি তখন তার জামাকাপড় ও জিনিসপত্র গোছাচ্ছিল, কারণ সে কঠোর পরিশ্রমের ফলস্বরূপ অন্য এক শহরের একটি ইউনিভার্সিটিতে পড়ার চান্স পেয়েছে। ভাগ্নের মন খারাপ দেখে আন্টি লিন তাকে পরামর্শ দিয়ে বলেন, তুমি এখন আর ছোট নাও, যথেষ্ট বড় হয়েছ। কোনটা সত্য আর কোনটা মিথ্যা তা বিচার করার মতো বুদ্ধি তোমার হয়েছে। একটা কথা সবসময় মনে রেখো, জীবনে কোনো কিছু পাওয়ার জন্য কখনো মিথ্যার আশ্রয় নিও না, কারণ সেই একটা মিথ্যাকে আড়াল করতে তোমাকে পরবর্তীতে আরো হাজারটা মিথ্যার জাল বুনতে হবে। এই মূল্যবান উপদেশ দেওয়ার পর তিনি ইয়ংজির হাতে একটি এটিএম কার্ড তুলে দেন, যেখানে তার বাবা মায়ের রেখে যাওয়া লাইফ ইন্স্যুরেন্সের সমস্ত জমানো টাকা জমা ছিল। এই শহর ছেড়ে চিরতরে চলে যাওয়ার আগে ইয়ংজি শেষবারের মতো জিয়ার সাথে দেখা করতে আসে। সে কেনাকাটা করার বাহানা দেখিয়ে জিয়াকে ঘর থেকে বাইরে আনে, তবে শপিং করা তার আসল উদ্দেশ্য ছিল না। তার মূল লক্ষ্য ছিল জিয়ার কাছে নিজের সব ভুলের জন্য ক্ষমা চাওয়া। ইয়ংজি জিয়া সেই ডায়েরিটা তার হাতে ফেরত দেয় এবং বুক ভরা সাহস দিয়ে সব সত্যি উগরে দেয়। সে স্বীকার করে তার আসলে কোনো ক্যান্সারই হয়নি। সে স্কুল থেকে বহিষ্কার হওয়ার হাত থেকে বাঁচতে এই ক্যান্সারের ভুয়া নাটক সাজিয়েছিল। ইয়ংজির মুখে এই চরম প্রতারণার কথা শুনে জিয়ার মনে প্রচণ্ড অভিমান ও ক্ষোভের জন্ম নেয়। সেদিন গভীর রাতে যে ইয়ংজিকে এক শেষ বার্তা পাঠিয়ে লেখে, তুমি যে সম্পূর্ণ সুস্থ এই খবরটা জেনে আমি খুব খুশি হয়েছি। নতুন বিশ্ববিদ্যালয়ে তোমার দিনগুলো খুব ভালো কাটুক। এই বার্তাটি পাঠানোর পর সে ইয়ংজির নাম্বারটি চিরতরে ব্লক করে দেয়। এর পরে ইয়ংজিও ভারী মন নিয়ে নতুন সে শহরে পাড়ি জমায়। এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। নতুন শহরে ব্যস্ততার মাঝেও প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্ত ইয়ংজির কেবল জিয়ার কথাই মনে পড়ত। যখনই তার জিয়ার কথা বেশি মনে পড়ত, সে একাকী নদীর তীরে গিয়ে বসে থাকতো। মাঝে মাঝে সে জিয়ার আইডিতে নিজের ভালো ভালো কিছু ছবিও পাঠাতো, এই আশায় যে হয়তো জিয়ার রাগটা একটু কমবে। কিন্তু জিয়া তাকে ব্লক করে রাখায় সেই বার্তাগুলো কখনো তার কাছে পৌঁছাতোই না। এভাবে বেশ কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর একদিন বন্ধু টুডো জিয়ার কাছে এসে হাজির হয়। সে অনুরোধের সুরে বলে, ইয়ংজি তোমার জন্য একটা ভিডিও ক্লিপ পাঠিয়েছে, দয়া করে রাগ ভুলে ভিডিওটা একবার দেখো এবং ওর আইডিটা আনব্লক করো। বন্ধুর অনুরোধে যে ভিডিওটা চালু করতে দেখতে পায় ইয়ংজি অত্যন্ত অনুতপ্ত হয়ে বারবার তার কাছে হাত জোর করে ক্ষমা চাইছে। ভিডিওতে ইয়ংজি বলে, আমি এমন এক অসাধারণ মেয়ের প্রেমে পড়েছি যার মুখের ওই হাসি দেখলে আমার মনের সমস্ত কষ্ট এক নিমেষে উড়ে যায়। আমি আগে নিজের ভবিষ্যৎ নিয়ে উদাসীন ছিলাম, কিন্তু তোমার দেখা পাওয়ার পর আমি নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছি। এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। ইয়ংজির এই আবেগগণ স্বীকারোক্তি দেখে জিয়ার চোখের কোণে পানি চলে আসে। এরপর একদিন সবাইকে অবাক করে দিয়ে জিয়া আচমকা ইয়ংজির সেই শহরে এসে তার সামনে দাঁড়ায়। আচমকা জিয়াকে নিজের সামনে দেখে ইয়ংজি তো আনন্দে একদম বাকরুদ্ধ হয়ে যায়। জিয়া তার চোখের দিকে তাকিয়ে বলে, আমার হয় তোমাকে একটা কাজ করতে হবে। এরপর তারা আগের দিনের মতো স্কুটি নিয়ে বেরিয়ে পড়ে। জিয়া ইয়ংজিকে নিয়ে যায় সেই সমুদ্রের তীরে, যার তলদেশে ছিল সেই ডাক বক্সটি। আসলে সে চেয়েছিল মৃত চ্যারনের সেই শেষ ইচ্ছেটা পূরণ করতে। ইয়ংজি চিঠিটি হাতে নিয়ে গভীর সমুদ্রে ঝাঁপ দেয় এবং পানির নিচে গিয়ে নিখুঁতভাবে সেটি জিয়ার দেওয়ার ঠিকানায় পোস্ট করে দেয়। ঠিক তখনই ঘটে এক অন্য ঘটনা। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকা জিয়ার শারীরিক অবস্থা হঠাৎ করে খুব খারাপ হয়ে যায় এবং কয়েক সেকেন্ডের মধ্যে সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তীতে হাসপাতালে বেড়ে চোখ মেলতে জিয়া দেখতে পায় ইয়ংজি তার পাশে বসে পরম যত্নে তার হাত ধরে আছে। আর এখানে ইয়ংজি প্রথম জানতে পারে জিয়ার সেই লিউকেমিয়ার আসল সত্যটি। জিয়া তখন একটু হেসে বলে, আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে ভবিষ্যতের অনিশ্চিত চিন্তায় আর বসে থাকবো না, নিজের বর্তমান প্রতিটি মুহূর্তকে প্রাণ ভরে উপভোগ করব। কিন্তু বিধাতা বোধহয় আমার ভাগ্যে সেই সুখটুকু লেখেননি। জিয়ার এই অসহায় কথাগুলো শুনে ইয়ংজির বুকটা ফেটে যাচ্ছিল। সে পাগলের মতো আন্টি নীল এবং ডাক্তারদের কাছে ছুটে যায় এবং হাত জোর করে অনুরোধ করে যেন যে কোনো উপায় জিয়াকে সুস্থ করে তোলা হয়। ইয়ংজি চিৎকার করে বলে জিয়াকে বাঁচানোর জন্য সে নিজের শরীরের শেষ রক্তবিন্দুটুকু দিতেও প্রস্তুত। কিন্তু চিকিৎসকরা তাকে হতাশ করে জানান যে ব্লাড ক্যান্সারের এই চিকিৎসা মোটেও এতটা সহজ নয়। ডাক্তাররা স্পষ্ট জানিয়ে দেয় এই পুরো প্রক্রিয়ার জন্য অন্ততপক্ষে 3 মাস সময় লাগবে। এই কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়ার পর থেকে ইয়ংজি এক মুহূর্তের জন্য জিয়ার পাশ থেকে সরত না। সে সবসময় তার বেডের পাশেই বসে থাকত,
জিয়ার মন ভালো রাখার জন্য সে নানা রকম মজার গল্প শোনাতো। একদিন জিয়া ইয়াংজিকে মৃদু কণ্ঠে বলে, আমি সবসময় ঠিক তোর মতো একটা জীবন কাটাতে চাইতাম। যেদিন তোকে আমি প্রথম দেখেছিলাম সেদিনই মনে হয়েছিল তুই ভীষণ চঞ্চল একটা ছেলে, ভবিষ্যৎ নিয়ে তোর বিন্দুমাত্র কোনো মাথা ব্যথা নেই। সেদিন ওই কোয়ারিয়ামের ভেতর যখন তুই ঘুমিয়েছিলি তখন তোকে মনের এই কথাটাই বলেছিলাম যে আমি মরণব্যাধি লিউকেমিয়ায় আক্রান্ত, আর এই রোগের কারণে আমাকে সারাক্ষণ হাজারটা নিয়মের ভেতরে চলতে হয়। তখন ভাবতাম এই 3 বছরের অবজারভেশনটা শেষ হলেই আমি হয়তো খাঁচামুক্ত পাখির মতো স্বাধীন হয়ে যাব, কিন্তু তোর স্পর্শে আসার পর আমার চিন্তাধারা পুরোপুরি বদলে যায়। আমি বুঝতে পারি ভবিষ্যৎ সত্যি বড্ড অনিশ্চিত, তাই ভবিষ্যতের আশায় বসে না থেকে তোর মতোই বর্তমানটাকে উপভোগ করতে শুরু করলাম। এসব কথা বলতে বলতে জিয়া গভীর ঘুমে ঢলে পড়ে, আর ইয়াংজি অত্যন্ত গভীর মন নিয়ে তার মুখের দিকে তাকিয়ে থাকে। এর পরের দিন জিয়া একটু সুস্থ বোধ করলে ইয়াংজিকে আনন্দিত হয়ে জানায় সমুদ্রের তলদেশ থেকে পাঠানো সে চিঠিটা অবশেষে তার ঠিকানায় এসে পৌঁছেছে। সেখানে চ্যানন তার জীবনের অনেক না বলা কথাগুলো লিখে গিয়েছে, যেমন তার খুব ইচ্ছে ছিল সাঁতার কাটা এবং গাড়ি চালানো। এছাড়া গ্রাজুয়েশন শেষ করে একটি বড় নামী সংস্থায় চাকরি করার স্বপ্ন সে দেখেছিল। নিজের ভবিষ্যৎ নিয়ে চ্যাননের মনে ছিল আকাশ ছোঁয়া সব পরিকল্পনা, কিন্তু নির্মম বাস্তবতার কাছে সবাইকে একদিন হার মানতে হয়। চ্যাননের জীবনই তার সবচেয়ে বড় প্রমাণ। ঠিক তখনই ইয়াংজি জিয়ার মুখে হাসি ফোটানোর জন্য পকেট থেকে একটি বিশেষ আইডি কার্ড বের করে তার সামনে ধরে। সেখানে জিয়ার নিজের নামের জায়গায় ইয়াংজি নিজের পারিবারিক পদবিটি জুড়ে দিয়েছিল। সে বলে, তুমি তো বলেছিলে আমার মতো হতে চাও, তাই তোমার জন্য এই উপহারটা বানালাম। জিয়া কার্ডটির দিকে তাকিয়ে দেখে সেখানে তার স্বামীর নামের কলামে ইয়াংজি নিজের নামটা লিখে রেখেছে। এই দেখে জিয়ার মন আনন্দে ভরে ওঠে এবং সে ইয়াংজির কাছে আবদার করে বলে, সেদিন ভিডিও বার্তায় আমার উদ্দেশ্যে যে কথাগুলো বলেছিলে দয়া করে আজ সামনাসামনি সেগুলো আরেকবার বলো। ইয়াংজি জিয়ার হাত দুটো শক্ত করে বলতে শুরু করে, আমি তোমাকে নিয়ে আমার জীবনে অজস্র রঙিন স্বপ্ন বুনেছি। আমি তোমার সাথে একটা ছোট্ট সুন্দর সংসার করতে চাই। তবে এবারের কথাগুলো বলার সময় সে আর নিজের ভেতরে কান্না চেপে রাখতে পারে না, তার কণ্ঠ আবেগে বুঝে আসে। জিয়াও চোখের পানি ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়ে। সে ইয়াংজির বুকে মাথা রেখে বলে, আমার বাকিটা জীবন যদি তোমার সাথে কাটাতে পারতাম তবে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে হতাম। আসলে যে মনে মনে খুব ভালো করে জানতো যে এই রোগ থেকে সুস্থ হওয়া তার পক্ষে অসম্ভব। আর সত্যি ভাগ্যের নির্মম পরিহাসে মাত্র কয়েকদিন পরে যে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যায়। চিরতরে স্তব্ধ হয়ে যায় একটি ফুটফুটে জীবনের স্পন্দন। জিয়ার মৃত্যুর বেশ কিছুদিন পর ইয়াংজি জিয়ার মা বাবার সাথে দেখা করতে তাদের বাড়িতে আসে। জিয়ার মা বাবা এখন ইয়াংজিকে নিজের সন্তানের মতোই দেখতে শুরু করে এবং তাকে ভীষণ স্নেহ করেন। ইয়াংজি একা একা জিয়ার শূন্য ঘরে গিয়ে তার ব্যবহৃত জিনিসপত্র ও স্মৃতিগুলো দেখতে শুরু করে। ঠিক তখনই পড়ার টেবিলে সে জিয়ার হাতে লেখা সেই ডায়েরিটা খুঁজে পায়। খাতাটি বুকে জড়িয়ে সে এক বড় সিদ্ধান্ত নেয়। সে আবারও সে পরিচিত সমুদ্রের তীরে ছুটে যায় এবং পানির নিচে ডুব দিয়ে সে আন্ডার ওয়াটার পোস্ট বক্সে জিয়ার উদ্দেশ্যে নিজের একটি চিঠি জমা দিয়ে আসে। সেই চিঠির পাতায় ইয়াংজি লিখেছিল, জিয়া তোমাকে বলার মতো বুকে অজস্র কথা জমা হয়ে আছে, তবে আজ একটা বিশেষ সত্য স্বীকার করে শুরু করি। তুমি একদিন বলেছিলে যে তুমি আমার মতো বাঁচতে চাও, কিন্তু আসল সত্যিটা হলো আমি নিজেই সারাক্ষণ তোমার মতো একজন মানুষ হতে চাইতাম। যদিও ভবিষ্যৎকে আমি একসময় চরম ঘৃণা করতাম, আজ তোমার ভালোবাসার ছোঁয়া পেয়ে সেই ভবিষ্যৎ নিয়ে আমি নতুন করে স্বপ্ন দেখছি। তাই আজ থেকে আমি এই পৃথিবীতে তোমার নাম এবং তোমার স্বপ্নগুলোকে বুকে বাঁচিয়ে রাখবো, আর এই সুন্দর পৃথিবীর সেই ভবিষ্যৎকে দেখাবো যা তুমি নিজের চোখে দেখতে পারোনি। যদি কখনো এই সময়কে থামিয়ে দেওয়া যেত তবে আমি তোমার হাতটা খুব শক্ত করে ধরে সেই অ্যাকোয়ারিয়ামের মুহূর্তের মধ্যে আজীবন থমকে যেতাম, কারণ তোমার কথাই ঠিক, ভবিষ্যৎ সত্যি এক পরম অনিশ্চিত এবং অচেনা যাত্রা। আর এই অসমাপ্ত ভালোবাসার মধ্যেই আজকের মুভির লাভ শিখ শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই অসমাপ্ত ভালোবাসার গল্পটি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আজকের ভিডিওটি এই পর্যন্তই, ফিরে আসবো আবার কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।